আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। লিবারেলিজম বা উদারনীতিবাদ হচ্ছে এমন একটি মতবাদ যেটি রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার নীতিকে প্রতিষ্ঠিত করে। উদারনীতিবাদের প্রধান ও মুখ্য প্রতিপাদ্যই হল ব্যক্তি স্বাধীনতা। এটি মূলত একটি রাজনৈতিক মতবাদ যেখানে ব্যক্তির স্বাধীনতাকে রক্ষা ও এর উন্নতি সাধন করাকে রাজনীতির মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। উদারপন্থীরা বিশ্বাস করেন ব্যক্তি বিশেষকে অন্যদের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সরকারের প্রয়োজন আছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গত ৭ মাস ধরে ফিলিস্তিনিদের ওপর যে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপে উদ্ভাবিত ও লালন পালন করা উদারনীতিবাদ কতটুকু সক্ষম হয়েছে বা ভূমিকা রেখেছে তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। উদারনীতিবাদের প্রবক্তারা বিশ্বাস করেন সরকার নিজেও ব্যক্তি স্বাধীনতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। সুতরাং দরকার হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করা যেখানে ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ক্ষমতা থাকবে, কিন্তু একই সাথে সরকার সেই ক্ষমতার যাতে অপব্যবহার করতে না পারে সেটিও প্রতিরোধের ব্যবস্থা থাকবে। এটাই লিবারেলিজম বা উদারনীতিবাদের মূল কথা। কিন্তু দেখা যাচ্ছে ব্যক্তির বা সাধারণ মানুষের জীবন, একটি জাতির স্বার্থ ও প্রচলিত বিশ্ব ব্যবস্থা সুরক্ষায় উদারতাবাদ ব্যর্থ হচ্ছে। যে নীতিমালা বা ধ্যান ধারণার উপর ভিত্তি করে এই মতবাদ প্রতিষ্ঠা করা হয়েছে সেই ধারণার কাঠামো এখন পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। এই মতবাদের অকার্যকারিতা ও অক্ষমতাই যেন সুস্পষ্টভাবে প্রমাণিত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গত ৭ মাস ধরে ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তা বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপে উদ্ভাবিত ও লালন পালন করা উদারনীতিবাদ কতটুকু সক্ষম হয়েছে বা ভূমিকা রেখেছে সেটাই এখন অনেকের কাছে বিবেচনার বিষয়। গত এপ্রিলে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে গাজা উপত্যকায় হাজার হাজার মানুষের সাথে মানবিক আইনের গুরুত্বপূর্ণ নীতিমালার গোরস্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, সেখানকার প্রকৃত বাস্তবতা হয়তো আরও খারাপ। আমি আশঙ্কা করছি গাজা হয়তো উদারনীতিবাদেরও গোরস্থান হয়ে গেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত বছরের ৬ নভেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজা উপত্যকার শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে। একই সঙ্গে ক্রমাগত অবনতি হওয়া পরিস্থিতি মানবিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাকে আরও বেশি জরুরি করে তুলেছে। তিনি বলেন, গাজার দুঃস্বপ্ন একটি মানবিক সংকটের চেয়েও বেশি, এটা মানবতার সংকট। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ ১ মাস ধরে চলার পর এ যুদ্ধে গাজায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যাবার পর এমন মন্তব্য করেছিলেন জাতিসংঘের মহাসচিব। এ সময় গুতেরেসের ঘোষণা করেন, জাতিসংঘ এবং এর অংশীদাররা গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের জনগণকে সাহায্য করার জন্য $১.২ বিলিয়ন মানবিক আবেদন শুরু করতে যাচ্ছে। গুতেরেস বেসামরিক নাগরিকদের সুরক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্ব নয়। চলমান সংঘাত বিশ্বকে কাঁপিয়েছে এবং অনেক নিরপরাধ জীবনকে ধ্বংস করেছে। ২০২৩ সালের ৬ নভেম্বর জাতিসংঘ মহাসচিবের মতো একই রকম মানবিক বিবৃতি দিয়েছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। ইসরায়েলি বিমান বাহিনীর টানা ১ মাসের নির্বিচার হামলায় তছনছ হয়ে যাওয়া গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আকুল আবেদন জানিয়েছিলেন এই ধর্মগুরু। এক বিবৃতিতে পোপ বলেছিলেন, গাজা উপত্যকার বাসিন্দারা গত ১ মাসেরও বেশি সময় ধরে খুবই ভয়াবহ মারাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আমি আপনাদের কাছে ঈশ্বরের নামে মিনতি জানাচ্ছি, দয়া করে সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করুন। বিবৃতিতে আরও বলেন,
আমাদের উচিত শিশুদের কথা চিন্তা করা। গাজা ও ইউক্রেনের লাখ লাখ শিশুর ভাগ্য এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে আমরা আসলে তাদের ভবিষ্যৎ ধ্বংস করছি। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে। বিশ্বের বিভিন্ন দেশ এবং জাতিসংঘ ইতিমধ্যে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে হামাসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না। এরপর গত 6 নভেম্বর দেয়া বিবৃতিতে পোপ বলেন, আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, সংকট সমাধানের জন্য যুদ্ধের বিকল্প যত পন্থা রয়েছে সব ব্যবহার করুন এবং সহিংসতা থামান। পোপের এই বিবৃতিতেও ইসরায়েল ও তাদের পৃষ্ঠপোষক পশ্চিমা দেশগুলোর নেতাদের মধ্যে মানবিকতা ও উদারনীতিবাদের চেতনা জাগ্রত করার আহ্বান জানিয়েছিলেন। তিন দশক আগে উদারনীতিবাদ ছিল উদার গণতান্ত্রিক প্রকল্প বাস্তবায়নের মিছিলের প্রধান স্লোগান। সে সময় ইউরোপে নতুন গণতন্ত্রের উদ্ভব ঘটছিল। ভেঙে পড়া সোভিয়েত ইউনিয়নের ছাই ভস্ম থেকে জেগে ওঠা রাশিয়া যাচ্ছিল রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে। অন্যদিকে পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে থাকা বিভাজন দেয়াল ভেঙে পড়েছিল। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ বর্ণবাদী শাসকদের পতন তখন সময়ের ব্যাপার ছিল মাত্র। এমনকি কমিউনিস্ট চীনের শাসকরাও পরিবর্তনের পথে হাঁটার সংকেত দিচ্ছিলেন। এ সময়ে উদার গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকাশ, তাত্ত্বিক ও প্রয়োগ উভয় দিক থেকে সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছিল। সে সময়ে এর কোনো প্রকৃত প্রতিযোগী আছে বলে মনে হয়নি। বাস্তবিক অর্থেই সে সময়ে উদার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নীতিগতভাবেই বিজয়ী একটি পদ্ধতি হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। ব্যক্তি স্বাধীনতা, সাম্য ও সরকারের সীমিত ক্ষমতার মূলনীতির উপর গড়ে ওঠা উদারনীতিবাদ রাজনৈতিক ও দার্শনিক আদর্শ হিসেবে সকলের কাছে প্রিয় হয়ে ওঠে। এর কারণ হচ্ছে উদারনীতিবাদ ব্যক্তির স্বাধীনতা বা বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও সমাবেশ করার স্বাধীনতা ও অধিকারের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর জোর দেয়। উদারনীতিবাদ ব্যক্তিগত সম্পত্তির অধিকার নিশ্চিতের পাশাপাশি বাজার ভিত্তিক অর্থনীতি, মুক্ত বাণিজ্য ও ন্যূনতম সরকারি আইন প্রয়োগ করার পক্ষে কথা বলে। উদারনীতিবাদ একই সঙ্গে সমাজের মানুষের নানা অসুবিধা ও অসঙ্গতি দূর করে সকল নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে সামাজিক কল্যাণ কর্মসূচির বাস্তবায়নে গুরুত্ব আরোপ করে থাকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, গাজা উপত্যকার ফিলিস্তিনিদের বেলায় উদার নীতিবাদের মূল কথাগুলো কতটুকু রক্ষা করেছে পশ্চিমা বিশ্ব? বিশেষ করে যুক্তরাষ্ট্র এই ব্যাপারে কি ভূমিকা পালন করছে, কতটুকু পালন করছে? বরং যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় ইসরায়েলের ফিলিস্তিনি গণহত্যায় সমরাস্ত্র ও অর্থ দিয়ে ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা করছে সংঘাতের শুরু থেকেই। যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অন্য সদস্য দেশগুলোর উত্থাপিত প্রস্তাবগুলোতে বারবার ভেটো দিয়ে নারী ও শিশুসহ হাজার হাজার ফিলিস্তিনিকে ইসরায়েলের গণহত্যার শিকার হতে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতারা গত 7 মাস ধরেই সামনের সারিতে থেকে ইসরায়েলি গণহত্যাকে সমর্থন দিচ্ছেন। তারা তাদের মুখে বারবার উচ্চারিত আইনের শাসন ও মানবিক মূল্যবোধের ধারণাকে নিজেরাই পদদলিত করেছেন গাজা উপত্যকার ফিলিস্তিনিদের বেলায়। গাজা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ইসরায়েলপন্থী লবি ও নেতাদের নির্লজ্জ ভূমিকা তাদের ভণ্ডামি ও দ্বৈতনীতি অনুসরণ করার মুখোশকে নগ্নভাবেই উন্মোচিত করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। সমস্ত বিশ্বই আজ গাজা উপত্যকা নিয়ে পশ্চিমা নেতা, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্লজ্জ ভূমিকা প্রত্যক্ষ করছে। পশ্চিমা নেতাদের এই ভণ্ডামি ও নির্লজ্জ ভূমিকার কথাই মার্কিন কংগ্রেসের সদস্য পল ফিডলে 1985 সালে লেখা তার বই দেয়ার ডিয়ার টু স্পিক আউট ও পরে লেখা দ্য ইসরায়েল লবি অ্যান্ড ইউএস ফরেন পলিসি বইয়ে চমৎকারভাবে তুলে ধরেছেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।